আচ্ছা বসো, আমরা আজকে যে জিনিস টপিকটা আমরা শুরু করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা শুরু করব হচ্ছে অবস্থান ভেক্টর। আজকে আমরা শুরু করব হচ্ছে অবস্থান ভেক্টর থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টরটা আসলে জিনিসটা কি, ঠিক আছে? দেখো, আমরা অবস্থান ভেক্টর দ্বারা কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করব, ঠিক আছে? যেমন মনে করো একটা বিন্দু, মনে করো হচ্ছে আমার পি, একটা বিন্দু আছে, ঠিক আছে? একটা বিন্দু আছে পি, এবং এই যে বিন্দুটা অবস্থান, খেয়াল করো বিন্দুটা আমার কোথায় আছে? এটা আছে আমার সারফেসের উপর। কিসের উপর? সারফেসের উপর। তাহলে আমি যখন সারফেসে কোন একটা বিন্দু আমি যদি মানে বিন্দু যদি একটা অবস্থান করে, তাহলে ওই বিন্দুটা আমরা যদি অবস্থান নির্দেশ করতে চাই, তাহলে আমরা যে ভেক্টরটা ইউজ করব ওই ভেক্টরটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। ক্লিয়ার? এখন তোমার ক্লাস 9 তোমরা মনে আছে কিনা যে আমরা যখন কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতাম তাহলে আমরা কি আঁকতাম? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিতাম, অবশ্যই, তাই না? তো এখানে আমরা কিছুটা ওই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাই আমরা নিব, ঠিক আছে? দেখো, তাহলে এই পি বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে চাই, আমরা সিম্পলি রাখবো x অক্ষ আর এটা হচ্ছে আমার y অক্ষ, ঠিক আছে? x অক্ষ y অক্ষ, যে বিন্দুতে x আর y দুটো অক্ষ ছেদ করে সেটাকে আমরা কি বলি? মূল বিন্দু। এখন খেয়াল করো, আমরা p বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই এই x অক্ষ আর y অক্ষের মাধ্যমে, মানে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই যে o থেকে p পর্যন্ত একটা যদি রেখা টানি, তাহলে খেয়াল করো আমার OP বরাবর আমরা p বিন্দুর একটা অবস্থান নির্দেশ করতেছি না? তাহলে এই যে OP ভেক্টর, এটা তো একটা ভেক্টর, তাহলে এই OP ভেক্টরকে আমরা কি বলতে পারি? p বিন্দুর অবস্থান ভেক্টর বলতে পারি। তাহলে OP ভেক্টর হলো OP ভেক্টর হলো p বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে OP হলো আমার p বিন্দুর অবস্থান ভেক্টর। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যে অবস্থান ভেক্টরটা নির্দেশ করলাম কোন বিন্দুর সাপেক্ষে? এটা মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে আমরা একটা পয়েন্ট দিয়ে আমরা একটা কথা লিখতে পারি যে অবস্থান ভেক্টর নির্দেশ করা হয় মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে অবস্থান ভেক্টর আমরা নির্দেশ করব হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে। না বুঝতে ব্যাখ্যা করব, ঠিক আছে? তাহলে আমরা অবস্থান ভেক্টর বলতে আমরা কোন বিন্দুর অবস্থানকে আমরা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব সেটা বুঝবো। ক্লিয়ার?
এবার অবস্থান ভেক্টরকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। কি ভেক্টর বলতে পারি? ব্যাসার্ধ ভেক্টর। কিভাবে ব্যাসার্ধ ভেক্টর? দেখো আমরা এটাকে কি বলতে পারি? ব্যাসার্ধ ভেক্টর। এখন এই কথাটা আমরা আগে একটু লিখে রাখি যে অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। অর্থাৎ ওপি ভেক্টর সমান আর ভেক্টর। অর্থাৎ ওপি ভেক্টর সমান হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে? ওপি ভেক্টর সমান হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টর। আপাতত এই কথাটা জেনে রাখো। আমরা আরেকটা জিনিস পড়ে আসবো, এরপরে আমরা এই ব্যাসার্ধ ভেক্টর নিয়ে একটু ডিটেইলসে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? তাহলে অবস্থান ভেক্টর আমার এখানে শেষ। এবার আসো আমরা লিখব হচ্ছে আয়ত একক ভেক্টর। নেক্সট টপিক হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভাই একটু মুছে দেয়। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আসো আমরা শুরু করতে চাই হচ্ছে আয়ত একক ভেক্টর থেকে। ঠিক আছে? এখন ভেক্টর হচ্ছে আমরা কোন বিন্দুর অবস্থান দুইটা সারফেস মানে দুইটা ডাইমেনশন আমরা নির্দেশ করার চেষ্টা করব। একটা হচ্ছে 2D ডাইমেনশনে আর একটা হচ্ছে 3 ডাইমেনশনে বা 3D তে। একটা 2D তে আর একটা কিসে? 3D তে। ঠিক আছে? এখন আয়ত একক ভেক্টরটা হচ্ছে আমার যদি আমি 3D তে একটা ভেক্টর কল্পনা করি, মানে সরি 3D তে যদি আমি একটা বিন্দুর অবস্থান যদি চিন্তা করতে চাই, তাহলে খেয়াল করো 3D তে আমার কয়টা অক্ষ আসবে? x অক্ষ, y অক্ষ আর একটা হচ্ছে z অক্ষ। এখন এই তিনটা অক্ষে আমি যখন কোন বিন্দুর প্রত্যেকটা অক্ষে যদি আমি অবস্থান অর্থাৎ আমি যদি ডাইরেকশন যদি নির্দেশ করতে চাই, তাহলে ওই ডাইরেকশনটা আমি নির্দেশ করব হচ্ছে কিসের মাধ্যমে? আয়ত একক ভেক্টরের মাধ্যমে। আমরা আগে সংজ্ঞাটা লিখি, সংজ্ঞাটা লেখার পর আমরা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারব। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর নির্দেশ করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর নির্দেশ করা হয় তাকে আমরা কি বলবো? আয়ত একক ভেক্টর। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি বলছিলাম যে আমরা ভেক্টর আমরা যদি কোনো বিন্দুকে আমরা যদি তার অবস্থান যদি আমি নির্দেশ করতে চাই, তাহলে আমরা দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থাতে আমরা কি করতে পারি? এটাকে নির্দেশ করতে পারি। একটা হচ্ছে 2D, খেয়াল করো, একটা হচ্ছে 2D একটু আগে আমরা দেখে আসছি এটা, আর এটা কি 3D। আমরা দুইটাই দেখবো। ঠিক আছে? দুইটা ব্যবস্থাই আমরা দেখবো। এখন খেয়াল করো
এখানে সংজ্ঞাতে খেয়াল করো, একক ভেক্টর আমরা গত ক্লাসে পড়ে আসছি, একক ভেক্টর দ্বারা কি নির্দেশ করা হয়? কোনো ভেক্টরের দিক, ডাইরেকশন নির্দেশ করা হয়। কি নির্দেশ করা হয়? ডাইরেকশন নির্দেশ করা হয়, দিক নির্দেশ করা হয়। ক্লিয়ার? এখন খেয়াল করো, আমরা সিমিলার জিনিসটা আঁকবো। এখানে একটা পি বিন্দু নিব, এখানেও আমি একটা পি বিন্দু নিব, তিনটা পি বিন্দু নিলাম। এখন খেয়াল করো, এখান থেকে শুরু করি আমরা। দেখো, এটা হচ্ছে আমার x অক্ষ, আর এটা আমার কি y অক্ষ, এটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে আমি যদি OP যোগ করি, তাহলে OP আমি একটা কি পাচ্ছি? একটা ব্যাসার্ধ ভেক্টর আমরা পাচ্ছি। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো, P থেকে আমি একটা লম্ব আঁকবো, আবার x অক্ষের উপর লম্ব আঁকলাম, P থেকে y এর উপর আমি একটা লম্ব আঁকলাম। কয়টা লম্ব আঁকলাম? দুইটা লম্ব আঁকলাম। এবং খেয়াল করো, এই P বিন্দু অবশ্যই একটা স্থানাঙ্ক আছে, স্থানাঙ্কটা আঁকার জন্যই আমি এই লম্বগুলো আঁকছি। এখন খেয়াল করো, O থেকে আমি যদি x দূরত্ব আগাই, যেটাকে আমরা বলবো হচ্ছে px, কি বলবো এটাকে? px। px দূরত্ব আগালে, px দূরত্ব আগালে আমরা p বিন্দুর বুঝ পাবো না, এটা তো আমরা জানি। মানে হচ্ছে এই ডটটা কোণযুক্ত আঁকা। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার তো খেয়াল করো, এটা কি 2D সারফেস, 2D কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমি অবশ্যই যদি O থেকে আমি এতটুকু আগাই, px পর্যন্ত আগাই, তাহলে আমি অবশ্যই p বিন্দু কি পাবো? বুঝ পাবো। তাহলে আমার px হচ্ছে বুঝ। আবার আমি যদি এখান থেকে লম্বভাবে উপরের দিকে আগাই, তাহলে আমি কি পাবো? এটা কুটি পাবো না। কুটিকে আমরা y দ্বারা প্রকাশ করতাম, কিন্তু আমার যেহেতু বিন্দুর p নাম দিলাম, তাহলে আমি এটার নাম দেব হচ্ছে py। একটা px আর একটা কি py, তাহলে এটা হচ্ছে আমার py। তাহলে হয়ে গেল কিনা? এটা হচ্ছে x অক্ষ বরাবর মান, এটা হচ্ছে y অক্ষ বরাবর মান, তাহলে এটা বুঝ আর এটা কি কুটি। আচ্ছা, এবার খেয়াল করো, আমার আয়তাকার ভেক্টরটা কি নির্দেশ করে? আসলে ডাইরেকশন নির্দেশ করে, তাই না? এটা কিন্তু আয়তাকার ভেক্টর, এটা হচ্ছে আমার তোমার p বিন্দুর আমরা অবস্থান ভেক্টরটা নির্দেশ করতেছে। কথা বুঝা গেছে? এখন খেয়াল করো, আমাকে এই যে x অক্ষ y অক্ষ দুইটা ধনাত্মক অক্ষ, আমি এই অক্ষ দুইটা বরাবর কি নির্দেশ করব? ডাইরেকশন নির্দেশ করব। তো ডাইরেকশন নির্দেশ করার জন্য কি ইউজ করা লাগবে? একক ভেক্টর। তাহলে x অক্ষ বরাবর আমি একক ভেক্টর ধরব হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর আমি একক ভেক্টর ধরব হচ্ছে j ক্যাপ। কথা বুঝা গেছে? একটা হচ্ছে i ক্যাপ আর এটা কি হবে? j ক্যাপ। আচ্ছা, ক্লিয়ার? তাহলে খেয়াল করো, x অক্ষ বরাবর আমি ভেক্টর কি পাইতেছি? খেয়াল করো, মান পাইতেছি px, ডাইরেকশন পাইতেছি কি i ক্যাপ। তাহলে আমি x অক্ষ বরাবর আমি মান পাইতেছি, ভেক্টরের মান পাইতেছি px আর ডাইরেকশন পাইতেছি i ক্যাপ। আবার খেয়াল করো, y অক্ষ বরাবর আমি মান কত পাইতেছি? py আর ডাইরেকশন পাচ্ছি j ক্যাপ। তাহলে py j ক্যাপ। কথা বুঝা গেছে? এখন এই দুইটা ভেক্টরকে যদি আমি যোগ করি, তাহলে তো আমি p ভেক্টরটা পাই। কথা বুঝা গেছে? দুইটা ভেক্টরকে আমি যদি যোগ করি, তাদের সমষ্টিতে তো আমার p ভেক্টর সমান। কথা বুঝা গেছে? তাহলে এই যে 2D দ্বারা আমরা কিন্তু এই ভেক্টরের এই p বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা নির্দেশ করব। এটা হচ্ছে px i ক্যাপ প্লাস py j ক্যাপ। কথা ক্লিয়ার? তুলো এটা তুলো, 2D টা তুলো, এরপর আমরা 3D তে যাব। না বুঝলে ভাইটা বলো। এটা গেল 2D দিশা। তাহলে আমরা 2D হিসাবটা বা
মানে 2D হিসাবটা শেষ হয়ে গেল। এবার আসো আমার 3D বিষয়, ঠিক আছে? সেম দেখো, সেম প্রসেস, কোনো কঠিন কিছু না, একটু মনোযোগ দিবা তাহলে বুঝতে পারবে। আমি এটা বুঝে দিই এই জিনিসটা, দেখো এবার আসো 3D তে। 3D তো আমরা খেয়াল করো যে 3 ডাইমেনশন, তাহলে কয়টা অ্যাক্সিস থাকবে? তিনটা থাকবে। একটা হবে x, একটা হবে y, আর একটা হবে আমার z। তাহলে তিনটা অ্যাক্সিস আমি চিন্তা করতেছি, একটা হচ্ছে x, একটা হচ্ছে y, আর একটা হচ্ছে z। তাহলে খেয়াল করো p বিন্দুটা কি আমার সারফেসে আছে? মানে সারফেস বলতে এই বোর্ডের সারফেসে আছে না, এটা বোর্ডের সারফেসে নাই, এটা আসলে মানে তোমার এটা আছে খালি জায়গা, এটা স্পেসে আছে। কথা বুঝে গেছে? এখন আমি তো বোর্ডে স্পেস দেখাতে পারবো না, তো এই কারণে আমরা এটা সারফেসে আঁকলাম। আসলে কিন্তু এটা কি নাই, সারফেস, এটা কিন্তু সারফেসে নাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার বুঝো যে আমরা তিনটা ধনাত্মক অক্ষ নিলাম, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তিনটা ধনাত্মক অক্ষ বরাবর তিনটা যে একক ভেক্টর আমি চিন্তা করব, অর্থাৎ x অক্ষ বরাবর একক ভেক্টর i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j ক্যাপ, আর z অক্ষ বরাবর আমরা ধরব একক ভেক্টর k ক্যাপ। ক্যাপ মানে কি? একক ভেক্টর। তাহলে এগুলো হচ্ছে আমার আয়ত একক ভেক্টর। এই যে এগুলো হচ্ছে আমার কি ভেক্টর? এগুলো হচ্ছে আমার আয়ত একক ভেক্টর। কথা বুঝা গেছে? আয়ত একক ভেক্টর 2D হতে পারে আবার 3D হতে পারে। হ্যাঁ, অর্থাৎ আমি যদি এখানে তো 3D হিসাবটা বললাম, যদি 2D টা হিসাব করি তাহলে আগেরটার মতো। তাহলে আমরা কথাগুলো লিখে রাখি। দেখো x অক্ষ বরাবর একক ভেক্টর i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j ক্যাপ, আর z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমার k ক্যাপ। তাহলে এগুলো ডাইরেকশন বোঝাচ্ছে, x অক্ষের ডাইরেকশন, y অক্ষের ডাইরেকশন, z অক্ষের ডাইরেকশন, ডাইরেকশন গুলো নির্দেশ করতেছে। আমি আয়ত একক ভেক্টর 3D এর উপরে হতে পারে কি 3D এর উপরে 4D? 4D তো আমাদের ইয়াতে নেই, মানে 4D মানে থিওরিটিক্যাল ভাবে আছে, কিন্তু 4D আমরা বাস্তব লাইফে আমরা এটা দেখি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এবার আমরা কি নির্দেশ করতে চাই? ওই 2D এর মতো এই 3D তেও আমরা p বিন্দু অবস্থান ভেক্টরটা নির্দেশ করতে চাই, এটাই তো। আচ্ছা, এটা আমরা একটু বোঝার জন্য খেয়াল করো, আমার একটু মনোযোগ দিবা। হ্যাঁ ভাইয়া, তিনটা অ্যাক্সিস আমি তোমাকে দেখাই, খেয়াল করো। দেখো কয়টা অ্যাক্সিস এখানে? তিনটা। এই যে দেখো, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। x অক্ষ আর y অক্ষের সাথে লম্বভাবে আমার আছে z অক্ষ। কথা ক্লিয়ার? এখন p বিন্দুটা মনে করো এখানে, আমি তোমাকে যদি দেখাই এই কলমটা দিয়ে, একটু খেয়াল করো। এই যে দেখো, বুঝতে পারতেছো জিনিসটা? একটু কঠিন হবে জিনিসটা বোঝা, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবা। এই যে কলমের যে এই ক্যাপের মাথাতে আমরা মনে করো p বিন্দুটা আছে। কোন বিন্দু? p বিন্দু। এখন o থেকে p পর্যন্ত আমি কি করলাম? একটা রেখা টানলাম। তাহলে এটা আমার কি ব্যাসার্ধ ভেক্টরটা? কথা মিলে দেখছো এটার সাথে? এটা কি অবস্থান ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে আমি x অক্ষ, y অক্ষ আর z অক্ষের মাধ্যমে আমরা কি করতে চাই? প্রকাশ করতে চাই। এটা আমার কাজ। আচ্ছা, এবার খেয়াল করো, প্রথমে আমার কাজটা হবে এটা কোন সারফেস? দেখো এটা একটা সারফেস, ঠিক আছে? এটা একটা সারফেস, মানে এটা একটা তল। আমি যদি একটা তল কল্পনা করি, আবার এখানেও একটা তল, দেখো এখানেও একটা তল। আচ্ছা, এটা গেল। এখন যে জিনিসটা আমি করতে চাই, এটা হচ্ছে আমি প্রথমে এই p বিন্দুর এই যে বিন্দু থেকে আমরা এই যে নিচের যে তলটা, এই নিচের তলের উপর একটা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব আঁকলে খেয়াল করো, আমি কিন্তু এই যে এই নিচের সারফেসের আমরা কিন্তু অবস্থানগুলো পেয়ে যাবো। মানে x অক্ষ বরাবর অবস্থান কি, y অক্ষ বরাবর অবস্থান কি, সেটা আমি বের করে ফেলতে পারবো।
কথাটা বোঝা গেছে? আচ্ছা আমরা এই জিনিসটা আগে বোর্ডে আঁকি, বোর্ডে আঁকার পর জিনিসটা আমরা ভালো করব। তুই এটা চিন্তা করতে পারতেছ? এগুলো একটু ইমাজিন করতে হবে জিনিসটা, তাহলে তোমার জন্য একটু ক্লিয়ার হবে। হ্যাঁ আচ্ছা দেখ একটু দেখেন খেয়াল কি করলাম, এই যে x z, তাই না? এই x z, আচ্ছা আমি তো এটাকে y ধরছিলাম আমার ইয়াতে, আমি এটা y ধরি, হ্যাঁ এটা y ধরি আর এটা z ধরি, কোনো সমস্যা নেই। তুমি উপরে y ধরতে পারো, নিচেও y ধরতে, মানে অ্যাক্সিস তুমি নিজের মতো ধরতে পারবে, এটা সমস্যা নেই। আনসার দুই ক্ষেত্রেই সেম আসবে। এটা হচ্ছে k ক্যাপ আর এটা কি আমার j, ক্লিয়ার? তাহলে ওই যে নিচের সারফেসটা কি ছিল, এটা, আর এটা তো আমার ওই উলম্ব রেখাটা ছিল, এবং আমরা কি করতে চাই, এই OP যোগ করে দিছিলাম, OP যোগ করে দিছিলাম। আচ্ছা এটা গেল। তাহলে খেয়াল করো আমরা P বিন্দু থেকে আমরা কি আঁকছিলাম, একটা লম্ব আঁকছিলাম, লম্ব আঁকছিলাম কি? আচ্ছা লম্ব। খেয়াল করো এই যে লম্বটা সারফেসের যে বিন্দুতে থাকবে, এখান থেকে আমি x অক্ষের উপর একটা লম্ব আঁকি, আবার y অক্ষের উপর আমি একটা লম্ব আঁকি। দেখেন বুঝতে পারতেছ? এটা একটু দাঁড়াও, এটা একটু ইয়ে হবে না, এটা সাথে হবে, এটা একদম সমান্তরাল, সমান্তরাল হবে। কথা বুঝা গেছে? খেয়াল করো এগুলো কিন্তু x অক্ষের উপর আমি কি আঁকলাম, লম্ব আঁকলাম, আবার y অক্ষের উপর আমি কিন্তু একটা লম্ব আঁকছি। তাহলে খেয়াল করো এটা কি নির্দেশ করে, এটা কি নির্দেশ করে আর এটা কি নির্দেশ করে, এটা তো আমরা জানার ব্যাপার হিসাব। আচ্ছা খেয়াল করো ও বিন্দু থেকে আমি যদি যেহেতু এটা লম্ব আঁকছি, তাহলে এই যে এটা এটা যে সমান, এটাতে কোনো সমস্যা আছে? আমার এটা আর এটা সমান, এটা আর এটা সমান, এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো এখন খেয়াল করো এটা কিন্তু সামান্তরিক না, এটা কিন্তু প্রথম কথা মনে রাখবা, দেখতে সামান্তরিক লাগতেছে, কিন্তু তুমি বাস্তবে যখন আমি দেখাইছি, আমি x আর y এর কি এরকম 90 ডিগ্রি থেকে বেশি করে ছিল না সমকোণে ছিল? সমকোণে। তাহলে এগুলো কিন্তু সমকোণ। তাহলে বেসিক্যালি এই জিনিসটা কিন্তু আমার একটা আয়তন, কি এটা? এটা কিন্তু একটা আয়তন, এটাতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে খেয়াল করো এখন এই যে আমি P বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, কাল্পনিক একটা রেখা লম্ব আঁকলাম x y, এটা কি তল? এটা আমার x y তল, কারণ x অক্ষ আর y মিলে তল তৈরি না, তাহলে এর নাম কি দিলাম আমরা? x y তল। তাহলে x y তলে আমার এই যে এই ডিসটেন্সটা, খেয়াল করো এই ডিসটেন্সটা হবে x অক্ষ বরাবর ডিসটেন্সটা মান। তাহলে p কে আমরা ওই 2D এর মতো তিনটা ভাগে ভাগ করে নিতে পারবো, একটা হবে px, একটা হবে py, একটা হবে pz। তাহলে x অক্ষ বরাবর যে দূরত্বটা সে এই যে এই তোমার p বিন্দুতে যে দূরত্বটা যে অতিক্রম করে, সেটাকে আমি কি বলতে পারি? px বলতে পারি না? এটা হচ্ছে px, x অক্ষ বরাবর p বিন্দুটা যে দূরত্ব অতিক্রম করে px, বা এটাকে তুমি বলতে পারো x অক্ষ বরাবর p বিন্দুর অবস্থান ভেক্টর, মানে ভেক্টরের মান, আর ডাইরেকশন কি d i তে। তাহলে এটা হচ্ছে px, এটা px হলে এটা কি হবে? px হবে। এটাতে কোনো সমস্যা আছে না? এবার এখানে লম্ব আঁকছিলাম, এটা কি লম্ব না x অক্ষ বরাবর? তাহলে এই রেখা আর এই অক্ষটা কি, y অক্ষটা কি? সমান্তরাল। তাহলে এটা কার মান হবে? y অক্ষ বরাবর p বিন্দুর অবস্থান ভেক্টরের মান। তাহলে y অক্ষ বরাবর p বিন্দুর অবস্থানের ভেক্টর মান কি? py। এটা যদি py হয় তাহলে এটাও কি হবে? py। তাহলে এটা যদি j ক্যাপ হয়, দেখো একই ডাইরেকশন, সমান্তরাল। তো সমান্তরাল আমি বলছিলাম সমান্তরাল হলে ডাইরেকশন অফ সেম, তাহলে এটা j ক্যাপ হলে এটা কি হবে? সেম j ক্যাপই হবে, আর এটা তো i ক্যাপ। কথা বুঝে গেছে? তাহলে px i ক্যাপ, py j ক্যাপ। এবার আমি কি p বিন্দুতে পৌঁছি এখনো? আমি তো এখন কোথায় আছি? কোন তলে আছি? xy তলে আছি। তাহলে আমি যদি xy তল বরাবর উপরে উঠি, এই যে এই কাল্পনিক রেখা বরাবর উপরে উঠি,
তাহলে আমি কি বিন্দুটা পাবো? পি বিন্দুটা পাবো। তাহলে এই কাল্পনিক রেখাটা আমি pz বলতে পারি না মান। আর এই রেখায় z অক্ষ আর এই অক্ষ সমান্তরাল, তো এটা যদি k ক্যাপ হয় তাহলে এটাও কি হবে? k ক্যাপ। কোন সমস্যা আছে? কথা বুঝে গেছে? তাহলে আমি যদি p বিন্দুর অবস্থান ভেক্টরটা বের যদি করতে চাই তাহলে px i ক্যাপ প্লাস py j ক্যাপ প্লাস pz t না বুঝতে পারলে বলো। এটাকে 3D কল্পনা করো। কি কল্পনা করবে এটাকে? 3D কল্পনা করলে তুমি এই ভেক্টর অবস্থানটা নির্দেশ করতে পারবে। একটু কঠিন লাগতে পারে প্রথম একটু বাসায় ঠান্ডা মাথায় চিন্তা করবে, দেখবা যে সহজ। ঠিক আছে, তুলো। চলো, না বুঝলে ব্যাকে বলবো। চিত্রটা একটু ভালো করে তুলবা, চিত্র না বুঝলে ব্যাকে বলবা। ঠিক আছে, তাহলে আয়তাকার ভেক্টরটা আমার শেষ। এগুলোতে আশা করি কোনো সমস্যা হবে না আমাদের, তোমরা সহজে এই জিনিসপাতি ইজিলি বুঝতে পারবে। এবার আমরা যে ভেক্টরটা নিয়ে আলোচনা করব, আমাদের শেষ ভেক্টর, সেটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর, বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর খুবই সহজ আয়তাকার ভেক্টর থেকে। একটু মনোযোগ দিব। বিপ্রতীক ভেক্টর হচ্ছে দুইটা সমান্তরাল ভেক্টর যাদের একটার মান অপরটির মানের যদি বিপরীত হয় তাহলে বিপ্রতীক ভেক্টর কি হবে? সমান্তরাল ভেক্টর হবে। মেইন পয়েন্ট, সমান্তরাল ভেক্টর, পরস্পর সমান্তরাল ভেক্টর, পরস্পর সমান্তরাল ভেক্টর, পরস্পর সমান্তরাল ভেক্টর হবে। আর তাদের একটি মান অপরটির মানের বিপরীত। তাদের একটি মান অপরটির মানে বিপরীত। তোমাকে ভাই একটা एग्जांपल দেই, एग्जांपल দিলে জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা। মনে করো এটা হচ্ছে আমার a ভেক্টর, এটা মনে করো b ভেক্টর। ক্লিয়ার? তাহলে আমি যদি a ভেক্টরকে প্রকাশ করতে চাই, a ভেক্টর মনে করো এটা হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে এটা আমরা i ক্যাপ একক ভেক্টর যদি ধরি তাহলে a ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এটা যদি মান 5 হয় তাহলে 5 i ক্যাপ, তাহলে 5 দ্বারা মান বোঝায়, i ক্যাপ দ্বারা কি বোঝায়? দিক বোঝায়। তাহলে a এর মান যদি 5 i ক্যাপ হয় তাহলে b ভেক্টরের মান হবে আমার 155 i ক্যাপ। বিপরীত। কথা বুঝে গেছে? তাহলে আমরা বলতে পারবো যে a b পরস্পর বিপ্রতীক ভেক্টর, পরস্পর বিপ্রতীক a ও b ভেক্টর পরস্পর বিপ্রতীক। তাদের একটি মান অপরটির মানে বিপরীত বলা যায়, আবার বিপ্রতীত
একটার মান অপরটার মানে বিপরীত যদি হয় তাহলে এটা বিপরীত ভেক্টর হবে। তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, আমাদের ভেক্টর কয়েকটা ভেক্টরের জিনিসপাতি শেষ। এবার আসো আমরা শুরু করব হচ্ছে আমরা ম্যাথের মধ্যে যে ভেক্টরের যে বিধিগুলো পড়ে আসছে, যেমন ত্রিভুজের দ্বিভুজ সূত্র বা দ্বিভুজ বিধি, বিনিময় বিধি, ঠিক আছে, বা সামান্তরিক বিধি, এগুলো আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। দেখো কিভাবে একটা মুছে দেই। হ্যাঁ, আমরা শুরু করতেছি হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে। কোন সূত্র থেকে? ত্রিভুজ সূত্র থেকে। আমরা সংক্ষেপে আলোচনা করব, আমরা এগুলো রাইটারে পড়ে আসছি, ঠিক আছে। ম্যাথের মধ্যে যে আমাদের ভেক্টর ছিল না, ওই ভেক্টরের ত্রিভুজ সূত্র আমরা পড়ে আসছি। আমরা জাস্ট একটু আলোচনা করব, ছোট সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে। তো এগুলো হয়ে গেল। এবার আসো ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আমরা কি বলি আসলে, একটু মনোযোগ দিই। ভেক্টরের ত্রিভুজ সূত্র, মনে করো আমি একটা ভেক্টর আঁকলাম, সেটা হচ্ছে আমার এ ভেক্টর, কথা বুঝতে পেরেছেন? এখন আমাকে বলো, আমি গত ক্লাসে বলছিলাম যে সামনের অংশটা হচ্ছে আমার পাদবিন্দু, আর পেছনের অংশটা পাদবিন্দু, আর সামনের অংশটাকে আমরা কি বলতাম? শীর্ষবিন্দু, ঠিক আছে। এখন কোন ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি অপর একটা ভেক্টর আমি যদি নেই, অপর একটা ভেক্টরের যদি পাদবিন্দু থাকে, কথা বুঝো, কোন ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটা ভেক্টরের যদি পাদবিন্দু থাকে, তবে দুইটা ভেক্টরের যে যোগফল যদি বের করতে চাই, মনে করো দুইটা ভেক্টরে আমরা কি করব? যোগফল বের করব। এই যোগফলের নাম দিলাম আমরা সি ভেক্টর। এখন সি ভেক্টরের অবস্থান কোথায় হবে? সি ভেক্টরের অবস্থানটা হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, অর্থাৎ প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত আমি যদি একটা ভেক্টর আঁকি, তাহলে ওইটা হবে আমার সি ভেক্টরের মান আর দিক বা অবস্থান, কথা বুঝা গেছে? তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজ বিধি। তাহলে ভাইয়া জাস্ট ত্রিভুজ বিধির এটা লিখে দেই, বা ত্রিভুজ সূত্রের বিবৃতিটা লিখে দেই। ভাইয়া সাথে সাথে বিবৃতিটা লেখো। ইচ্ছা তুমি বিবৃতি আমার সাথে লিখতে পারো, চিত্রটাও তুলতে পারো। দেখো কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা, কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা, বাহুদ্বয় দ্বারা যথাক্রমে দেখো যথাক্রমে, এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ, যথাক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হলে ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা ভেক্টর দ্বয়ের লব্ধি মান ও দিক নির্দেশ
করবে। দেখো সংক্ষেপে ভাইয়া এটা লিখেছি, কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা যথাক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হলে ত্রিভুজের তৃতীয় ভেক্টর দ্বারা ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কথা না বুঝতে ব্যাখ্যা হবে, ঠিক আছে? সি ভেক্টর, হ্যাঁ, তৃতীয় বাহু বা দেখো এটাকে যোগফল না, যোগফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? লব্ধি দ্বারা প্রকাশ করি, রেজাল্টেন্ট লব্ধি। তাহলে সি ভেক্টরটা হচ্ছে আমার, সি ভেক্টর হলো এ কমা বি ভেক্টরে ভেক্টরদ্বয়ে ত্রিভুজ সূত্রটা কেন হ্যাঁ ওইটাই ওইটাই আমরা ত্রিভুজ বিধিটাই আমরা মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? কথা ক্লিয়ার? আশা করি এগুলোতে সমস্যা হবে না। তো এটা আমরা বুঝতে পারলাম। এবার আসো বিনিময় বিধিতে, বিনিময় বিধি নিয়ে একটু আলোচনা করব। দেখো এটা আমরা একটু বুঝে দিই। দেখো বিনিময় বিধি বা বিনিময় সূত্র, তোমাদের বই সূত্র দিয়ে লেখছে। বিনিময় সূত্র খুবই সহজ জিনিস, এটা আমরা শুধু পড়ে আসছি। দেখো আমরা আবার ওই জিনিসটা একটু আঁকি, জাস্ট একটু সংক্ষেপে আলোচনা করব। এটা ছিল আমার এ ভেক্টর, এই যে ডাইরেকশন, এটা ছিল আমার বি ভেক্টর, বি ভেক্টর ডাইরেকশন, আর এটা আমার ছিল কি সি ভেক্টর, সি ভেক্টর ডাইরেকশন। কথা বুঝে গেছে? দেখো সিরিয়াল ওয়াইজ দেয়া। আচ্ছা খেয়াল করো, বিনিময় বিধিটা হচ্ছে তুমি কি করলা, এই বি ভেক্টরের সমান্তরালে এ বিন্দুতে একটা ভেক্টর রাখছো। কি রাখছো? এ ভেক্টর একটা ভেক্টর রাখছো। এটা তুমি নাম দাও, মনে করো বি ভেক্টর নাম দিলাম। এবার আমাকে বলো, তুমি মান সমান রাখছো ডি ভেক্টরে এবং বি ভেক্টরের সমান্তরালে রাখছো এটা, তাহলে কি আমি বলতে পারবো যে ডি ভেক্টর সমান ডি ভেক্টর? ওই যে ভেক্টর শিফটিং, ভেক্টরকে আমরা কি করব? শিফট করা যায়, শিফট করা যায়। ঠিক সিমিলার ভাবে আমি এই ভেক্টরটাকেও শিফট করে উপরে নিব এবং এটা নাম দিব আমরা। দেখো খেয়াল করো, ডাইরেকশন কিন্তু সেম থাকতে হবে। ডাইরেকশন কি থাকতে হবে? সেম। খেয়াল করো, এটা ডাইরেকশন যা, এই দেখো এটা ডাইরেকশন যা, এটা ডাইরেকশন তা। তাহলে এটার নাম দিলাম আমরা ই ভেক্টর। কি নাম দিলাম? ই ভেক্টর। তাহলে আমি কি বলতে পারবো যে এ ভেক্টর আর ই ভেক্টর সমান? তাদের মানও সেম, তারা যেহেতু একই ডাইরেকশনে আছে, সমান্তরালে একই ডাইরেকশন, তাহলে এ ভেক্টর সমান ই ভেক্টর। কথা ক্লিয়ার? তাহলে খেয়াল করো, আমি যদি এই উপরের ত্রিভুজে আমি যদি ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র ইউজ করতে চাই, খেয়াল করো ডি আর ই একই ডাইরেকশনে, একই যথাক্রমে আছে, তাহলে ডি প্লাস ই ভেক্টর সমান আমার কি হবে? সি ভেক্টর সমান হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে ডি ভেক্টর প্লাস ই ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। এবং আমরা গত ত্রিভুজ বিধিতে পড়ে আসছি a প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু c ভেক্টর। তাহলে সুতরাং আমরা বলতে পারবো a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু d ভেক্টর প্লাস e ভেক্টর। দেখো কোন সমস্যা আছে? এটা কাছে না a একটু উল্টা করে দেখো, a দেখো এর জায়গায় আমরা কি বসবো? ই আর
বি এর জায়গায় আমরা কি বসাবো ডি। হ্যাঁ এবার ঠিক আছে ক্লিয়ার। এটা গেল আমার বিনিময় সূত্র। এরপর আসো বহুভুজ। বহুভুজ আজকে আমাদের লাস্ট থেকে বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্র বুঝলে বহুভুজ সূত্র আমরা বুঝতে পারবো। বহুভুজ সূত্র বহুভুজ সূত্র বহুভুজ সূত্র বহুভুজ সূত্র। আচ্ছা খেয়াল করো বহুভুজ সূত্রটা আসলে আমার কি? বহুভুজ বলতে কি বোঝায় বলো তো? যে তিনটার বেশি বাহু অনেকগুলো থাকবে, তিনটার বেশি বাহু থাকবে, এটাই তো। মনে করো আমি একটা বহুভুজ সূত্র বহুভুজ আঁকলাম, মনে করো বহুভুজ আঁকলাম, এটার নাম দিলাম a ভেক্টর, এটার নাম দিলাম b ভেক্টর, এটার নাম দিলাম c ভেক্টর, এটার নাম দিলাম e ভেক্টর, এটার নাম দিলাম আমি f। ঠিক? আচ্ছা এবার খেয়াল করো a ভেক্টর আর b ভেক্টরকে যোগ করলে আমি যদি g ভেক্টর পাই, কোন ভেক্টর? g ভেক্টর। তাহলে g ভেক্টর ডাইরেকশন কোথা থেকে কোথায় হবে বলো তো? a এর পাদবিন্দু থেকে শুরু করে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, মানে প্রথম থেকে দ্বিতীয় শেষ পর্যন্ত। তাহলে আমি যোগ করি, যদি এটা যোগ করি, এটার নাম দিলাম আমি g ভেক্টর। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি a ভেক্টর প্লাস b ভেক্টর সমান হচ্ছে g ভেক্টর। এটা কি অনুযায়ী? এটা ত্রিভুজ সূত্র অনুযায়ী। তাহলে সবকিছু তো আমরা কোনটাই বেশি ইম্পর্টেন্ট? এই ত্রিভুজ সূত্রটা, ত্রিভুজ সূত্র অনুযায়ী। এগুলো যাতে আমরা ভুল না হয়, ঠিক আছে? এবার খেয়াল করো g ভেক্টর আর c ভেক্টর কিন্তু দেখো যথাক্রমে আছে একই ডাইরেকশন। কথা বুঝেছো? মানে সিরিয়াল ওয়াইজ যেটাকে বলে। তাহলে g আর c ভেক্টর যোগ করলে আমি যদি মনে করো h ভেক্টর পাই, তাহলে h ভেক্টর ডাইরেকশন কত হবে? g এর প্রথম থেকে শুরু করে দ্বিতীয় ভেক্টরের শেষ পর্যন্ত। তাহলে প্রথম ভেক্টরের শুরু থেকে g ভেক্টরের শেষ পর্যন্ত ডাইরেকশনটা, ঠিক আছে? এটার নাম কি দিব আমরা h। তাহলে আমরা বলতে পারি দেখো g প্লাস c ভেক্টর সমান হচ্ছে আমার h ভেক্টর। তো g ভেক্টরের মান না এটা a প্লাস b, তাহলে a প্লাস b বসাই দিই, a প্লাস b প্লাস c is equal to h ভেক্টর। আবার সেম প্রসেস h আর e দেখো যথাক্রমে আছে, তাহলে যথাক্রমে দেখো যথাক্রমে থাকলে আমার f ভেক্টর ডাইরেকশন কোথায় হবে? h ভেক্টরের পাদবিন্দু আর e ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। তাহলে খেয়াল করো আমার ডাইরেকশন হওয়ার কথা ছিল দেখো h মানে a বিন্দুর পাদবিন্দু থেকে e ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত। তাহলে ডাইরেকশন কোথায় হওয়ার কথা? উপরের দিকে। কোথায়? উপরের দিকে। ঠিক আছে, একটু ঠিক করে নাও, উপরের দিকে। তাহলে আমরা লিখতে পারি যে h প্লাস e ভেক্টর সমান আমরা কিসের সমান হবে? f ভেক্টর সমান। তো h ভেক্টরের মান আমরা বসাই দিই, তো বসাই দেখো a প্লাস b প্লাস c প্লাস e সমান আমরা কি পাচ্ছি? দেখো এটাকে আমরা কি বলি? বহুভুজ সূত্র। a b c e f, b বাদ গেছে না, সমস্যা নেই। b আছে কই b তো নেই, d নেই। আচ্ছা সমস্যা নেই, আমরা যে কোনো ইয়ে দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার বহুভুজ সূত্র। আমাদের একটা ছোট্ট একটা জিনিস অনুসিদ্ধান্ত আমরা একটু আলোচনা করবো এটার পর। দেখো তো একটু তাড়াতাড়ি দেখো,
ঠিক আছে? তো এটাও হয়ে গেল। এবার আসো অনুসিদ্ধান্ত আমরা একটু আলোচনা করব। এটা নিয়ে একটু আলোচনা করতে ভাই একটু ভুলে গেছি। অনুসিদ্ধান্ত আমরা যদি লিখি অনু বা নোট লেখো, বেশি দিন লাগবে না, নোট লেখো। এটা ছিল আমার ত্রিভুজ, তাই না? এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, আর এটা হচ্ছে আমার c ভেক্টর। ঠিক আছে? তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুসারে লিখতে পারি a + b সমান হচ্ছে আমার c ভেক্টরের সমান। কথা কি? মানে এই চিত্র অনুযায়ী এখন আমি এভাবে তো লিখতে পারি a + b c ভেক্টর ভিতর নিয়ে আসি -c ভেক্টর = 0। খেয়াল করো a + b এটাকে প্লাস মাইনাস c ভেক্টর লেখা যায় না? প্লাস মাইনাস। তাহলে -c ভেক্টর ডাইরেকশন কোথায় হবে বলো তো? আমি যদি সেম ত্রিভুজটা আমি যদি আবার আঁকি, আমাকে বলো -c ভেক্টর ডাইরেকশন কোথায় হবে? a ভেক্টর তো ডাইরেকশন ঠিক আছে, b ভেক্টর ডাইরেকশন ঠিক আছে, c ভেক্টর উপরে যাচ্ছে, -c ভেক্টর কোথায় যাবে? নিচে যাবে। তাহলে খেয়াল করো a b - c এটা কি একটা ঘুরতেছে না? কন্টিনিউয়াস চক্র, লুপ। তাহলে এই লুপে মনে রাখবে এটা কি আমার একটা লুপ, এটা কি লুপ, এই যে লুপটা এভাবে ঘুরছে। তো এই লুপের যোগফল কি হবে সব সময়? 0। তাহলে এটা কি 0 ভেক্টর, নাল ভেক্টর, মনে আছে? এটা কি ভেক্টর? নাল ভেক্টর। এটা হচ্ছে আমার নাল ভেক্টর। তাহলে মনে রাখবা যে তাহলে আমাকে এটা বলো তো, আমি যদি একটা তোমাকে করতে বলি, এটা নাম দিলাম P Q R S, বলো এদের যোগফল কি হবে? 0 হবে না, কারণ একই সব একটা লুপ, দেখো একটা লুপ। তাহলে P + Q + R + S ইকুয়াল হবে 0। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, বাসায় এগুলো আলোচনা করবা। আমরা নেক্সট ক্লাস কালকে 9টায় আমরা আলোচনা করব হচ্ছে সামান্তরিক বৃত্তি নিয়ে। ঠিক আছে? আজকে এতটুকুই।